কলম্বিয়ান ড্রাগ লর্ড মোরালেস, যিনি প্রতিনিয়ত নারী পাচার, অস্ত্র পাচার এবং মাদক পাচার করে আসছে, তার এসব কার্যক্রম পরিচালনার জন্য কয়েকশো সৈন্যবাহিনী রয়েছে যারা তাকে মাদক পাচারে সহযোগিতা করে। যদি কোনো পুলিশ বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে একজন অচেনা স্নাইপার দূর থেকে তাদেরকে শ্যুট করে মেরে ফেলে। এখন কলম্বিয়ার পুলিশ এবং ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ব্রান্ডনকে হায়ার করে মোরালেসকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় সেই অচেনা ট্রেনিংপ্রাপ্ত স্নাইপার, কারণ সে একসময় মেইন সৈন্য ছিল। কাজে সে খুব ভালো করে জানে যে পুলিশের দৌড় কতটুকু বা তারা কি করতে পারে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রান্ডনকে সাহায্য করার জন্য তার বাবা এবং একজন প্রথম বন্ধু চলে আসে যারা একসময় সেরা স্নাইপার ছিল। কাজেই বুঝতে পারছেন মুভির প্রতি মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে। সুতরাং দেরি না করে এক্সপ্লানেশন শুরু করা যাক। গাইস, যারা এই মুভির আগের পার্টগুলো দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই পার্টগুলো দেখে আসতে পারেন। সো মুভির শুরুতে কুখ্যাত মাফিয়া আলবেসকে দেখানো হয়, যিনি তার গার্ড সহকারে বাসায় প্রবেশ করছে। আলবেস এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। একটা কমন ব্যাপার হচ্ছে, মানুষ যখন খুব বড় হয় বা বড় কোনো স্থানে চলে যায় তখন তার শত্রু অভাব হয় না, তখন শত্রু উল্টো ফলো করতে করতে একেবারে ঘরের মধ্যে চলে আসে। আলবেসের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হচ্ছে। আলবেসের একজন প্রতিপক্ষ তাকে মারার জন্য কুখ্যাত স্নাইপার পাঠিয়েছে। সেই স্নাইপার আবার দূর থেকে আলবেসের ঘরের উপর নজর রাখছে। যখনই সে ঘরে আসবে তখনই তার মাথা উড়িয়ে দিবে। এখন আলবেস ঘর ঢুকে যেই না তার গার্লফ্রেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাবে, ঠিক তার আগে সে অচেনা ভূতের স্নাইপার তাকে ডাউন করে দেয়। এই ঘটনায় তার গার্লফ্রেন্ডও বুঝতে পারছিল না যে হঠাৎ এটা কি হলো। ঘটনার পরিপ্রেক্ষিতে সে পুরোই হতবাক হয়ে যায়। কে এই অচেনা স্নাইপারিস্ট, কি তার পরিচয়, আর তাকে কে পাঠিয়েছে, আমরা একটু সামনে গেলেই এই বিষয়গুলো জানতে পারবো। অন্যদিকে স্প্রিংফিল্ডের ভার্জিনিয়াতে মেইন অফিসার থমাস আর্থিংটনকে বেশ চিন্তিত আর বিষণ্ণ দেখাচ্ছিল। মনে হচ্ছে সে কোনো একটা বিষয় নিয়ে খুব ঝামেলা রয়েছে বা মানসিকভাবে খুবই ভয়ের মধ্যে রয়েছে। এমনকি সে একটু পরপর বাইরে জানালা দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। মনে হচ্ছিল যে কেউ হয়তো তাকে ফলো করছে মারার জন্য। এখন সে তার বন্ধুদের সঙ্গে উঠানো প্রথম কিছু ছবি দেখে আরও বেশি টেনশনে পড়ে যায়। পরিশেষে আর্থিংটন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের বন্দুক মুখে ঠেকিয়ে আত্মহত্যা করে। পরদিন আর্থিংটনকে রাষ্ট্রের সম্মাননা দিয়ে কবরে সমাহিত করা হয়। এখন প্রিয় বন্ধুর আত্মহত্যার খবর শুনে ব্রান্ডন ব্যাকেট তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিল। তারা দুজন একসাথে বহু মিশন সাকসেসফুলি কমপ্লিট করেছে, কিন্তু হঠাৎ বন্ধুর এমন আচমকা মৃত্যু সে কোনোভাবে মানতে পারছে না। এ সময় ব্রান্ডনের পিছনে আমরা মিলারকে দেখতে পাই। অ্যাকচুয়ালি মিলার মেইন স্নাইপার থেকে অবসর গ্রহণ করার পর বর্তমানে সে সিআর একজন সহকারী হিসেবে কাজ করছে। মিলার ব্রান্ডনকে জানায় মেইন স্নাইপারদের চাকরিগুলো খুবই টাফ, এখানে তোমার নিজের কোনো ইমোশন রাখা যাবে না। তুমি হয়তো জানো যে আর্থিংটন 68টা কনফার্ম কিল করেছে, যেখানে তোমার কিল সংখ্যা মাত্র 63। যদি তার নিজের মধ্যে কোনো ইমোশন না থাকতো তাহলে হয়তো আজকে সে বেঁচে থাকতো, কিন্তু তার নিজের মধ্যে বেশি পরিমাণে ইমোশন থাকার জন্য সুইসাইড করেছে। এখন আর্থিংটন মারা গেলে কি হবে? আমাদের কলম্বিয়ার বোগোটে যে মিশনটা রয়েছে সেটা তোমাকে সাকসেসফুল করতে হবে। ব্রান্ডন জানায় এই মুহূর্তে তার মাথা ঠিক নেই, সে কোনো প্রকার মিশনে যেতে পারবে না। তবে মিলা তাকে বলে, দেখো তোমাকে সাউদার্নের টাস্ক ফোর্সে জয়েন করে এই মিশনটা সম্পন্ন করতে হবে। অ্যাকচুয়ালি সম্প্রতি কলম্বিয়াতে চোরা কারবার এবং ড্রাগ মাফিয়াদের আনাগোনা খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তাদেরকে থামানোর জন্য একজন সুদক্ষ স্নাইপার প্রয়োজন, আর এই কাজে ডিইএ অর্থাৎ ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে সাপোর্ট দিবে। তবে এর চেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই মিশন পরিচালনার দায়িত্বে রয়েছে থমাস ব্যাকেট। আপনারা যারা এই স্নাইপার সিরিজের আগের পার্টগুলো দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন থমাস ব্যাকেট কে, কি তার পরিচয়। যারা দেখেননি তাদের জানিয়ে দিয়ে, থমাস ব্যাকেট হচ্ছে ব্রান্ডনের বাবা এবং মিলারের প্রথম ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন একসাথে অনেকগুলো মিশনে স্নাইপিং দক্ষতা দেখিয়ে সাকসেসফুল হয়েছে, মানে এরা তিনজনই খুবই এক্সপার্ট মেইন স্নাইপার। সে যাই হোক, ব্রান্ডনের ইচ্ছে না থাকা সত্ত্বেও মিলারের কথায় কনভিন্স হয়ে কলম্বিয়ার বোগোটা শহরে চলে যায়। একজন পুলিশের সহকারী ব্রান্ডনকে নিয়ে পুলিশের হেডকোয়ার্টারে পৌঁছে দেয়, যেখানে তার সাথে ক্যাপ্টেন হেক্টর গার্জা দেখা হয়। গার্জা হচ্ছে লোকাল টিম লিডার, মানে সে কলম্বিয়ান ড্রাগ ট্রাফিকিং টাস্ক ফোর্স পরিচালনা করে। এদিকে ব্রান্ডনকে পুলিশ হেডকোয়ার্টারে দেখে থমাস খুশি হওয়ার সে বরং উল্টো অবাকই হয়ে যায়। সে ভেবেছিল হয়তো আর কোনোদিনও তাদের বাবা ছেলে দেখা হবে না, কিন্তু কোইন্সিডেন্টলি তারা দুজনেই একই মিশনে রয়েছে। এবার গার্জা ব্রান্ডনকে কলম্বিয়ান ড্রাগ লর্ড জেসুস মোরালের ফাইল দিয়ে বলে সে পুরো শহরে 60% ড্রাগ ইউএস বর্ডার দিয়ে অন্য দেশে সাপ্লাই করে। শুধু ড্রাগস না, এর সাথে তেল চুরি, মানুষ পাচার এবং অস্ত্র ব্যবসাও করা হয়। মোরাল তার কাজের জন্য রাস্তা ছোট ছোট বাচ্চাদেরকে ইউজ করে থাকে। তার গ্যাংয়ের নাম হচ্ছে লা ফ্যামিলিয়া ডিসাইজ। ব্রান্ডন বলে, আচ্ছা আপনারা মোরালের ছবি কোথায় পেলেন আর ছবিটা কত সালে ওঠানো হয়েছিল? গার্জা জানায় 2006 সালে ছবিটা তোলা হয়েছিল, এরপর থেকে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
কারণ সে প্রতিদিন রাতে তার লোকেশন চেঞ্জ করে। সহজ কথা বলতে গেলে সে শহরে একদিনে বেশি থাকে না, এই জন্য তাকে ট্রেস করাটা খুবই কঠিন কাজ। ব্রান্ডন বলে তাহলে গত 10 বছরে সে লাপাত্তা ছিল, হঠাৎ করে সে আবার শহরে হানা দিয়েছে। পাশে থেকে থমাস বেকেট জানায় হ্যাঁ, গত 3 মাস ধরে মরলেসে যত প্রতিদ্বন্দ্বী ছিল সবাইকে এক এক করে এলিমিনেট করা হচ্ছে। লাস্ট 10 দিন আগে আলবেস নামের একজন ডিলারকে স্নাইপিং শুট করে হত্যা করা হয়েছে। আগের প্রতিদ্বন্দ্বীদেরকে সাধারণভাবে হত্যা করা হলেও আলবেসকে কোনো ট্রেনিংপ্রাপ্ত এক্সপার্ট মিলিটারি অথবা এক্স মিলিটারি স্নাইপারই মেরেছে। আর গাইজ আপনাদের বলে দিই, সিনেমার শুরুতে কিন্তু এই আলবেসকে গার্লফ্রেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার গোপন মুহূর্তে স্নাইপার দিয়ে শুট করে তার মাথা উড়িয়ে দেওয়া হয়েছে। ব্রান্ডন বলে আপনারা কি বুলেট খুঁজে পেয়েছেন? গার্জা জানায় এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে সার্চিং চলছে। ব্রান্ডন বলে এখন আমার জায়গা থেকে আমি আপনাদের জন্য কি করতে পারি? পাশে থেকে থমাস বেকেট জানায় ইন্টেলিজেন্সের তথ্য মতে মরলেস এখন তার পার্সোনাল ফার্ম হাউসে রয়েছে, যেটা শহর থেকে 15 কিলোমিটার দূরে। এখন আমরা সবাই মিলে একটা জয়েন্ট অপারেশন পরিচালনা করব। তুমি স্নাইপার দিয়ে পিছনে থেকে মরলের ঘাতক স্নাইপারিস্টকে টার্গেট করবে, আর আমাদের ডিএ অর্থাৎ ড্রাগ এনফোর্সমেন্ট টিম ফার্ম হাউস ঘেরাও করবে, এবং সর্বশেষ আমাদের ব্যাকআপ হিসেবে গার্জার টাস্ক ফোর্স রয়েছে। সবকিছু শুনে ব্রান্ডন জানায় আপনারা যতটা সহজ করে প্ল্যানিং তৈরি করছেন, কাজটা করা এতটাও ইজি হবে না। এখন তাদের কথা বলার একমতে ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অফিসার কেট এস্ট্রাডা চলে আসে। বলে রাখে কেট প্রচণ্ড রাগী, ট্যালেন্টেড এবং স্ট্রিক্ট বটে, মানে সে তার কাজ নিয়ে খুবই সিরিয়াস। সে কোনো প্রকার ফান একদমই পছন্দ করে না। এখন যেহেতু তাকে বাদ দিয়ে এই অপারেশনের আলোচনা করা হচ্ছে, তার জন্য সে সবার উপরে প্রচণ্ড চটে যায়। তবে পাশ থেকে ওয়ালিস তাকে বুঝিয়ে শান্ত করে বলে কেট, এখানে তেমন কোনো আলোচনা করা হয়নি, শুধুমাত্র আমাদের এই অপারেশনে সাহায্য করার জন্য ব্রান্ডনকে ইনক্লুড করা হয়েছে, আর আমরা কালকে মরলের ফার্ম হাউসে অপারেশন চালাবো। তবে কেট সবাইকে জানায় কালকে নয়, বরং পরশু আমরা ফার্ম হাউসে যাব, কারণ মাঝের একদিনে আমরা তাদের উপরে ভালো করে নজর রাখবো এবং মিশনের প্রস্তুতি নিব। কেটের কথা শুনে সবার অমত থাকা সত্ত্বেও রাজি হয়ে যায়। এবার কেট ব্রান্ডনকে একটু সাইডে নিয়ে জানায় তুমি কি এই মিশনের জন্য যথেষ্ট, আর তুমি কি ভালোভাবে এই মিশনটা কমপ্লিট করতে পারবে? ব্রান্ডন জানায় আমি যোগ্য বলে আমাকে পাঠানো হয়েছে, আর এই মিশনে যদি সবার সাপোর্ট থাকে তাহলে আমরা অবশ্যই সাকসেস হব। তার কথা শুনে কেট জানায় ঠিক আছে, এখানে কাজ করতে এসেছো, কাজ করে চলে যাও, আর যদি কোনো প্রকার এক্সট্রা অ্যাটিটিউড দেখানোর ট্রাই করো তাহলে ভালো হবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। কেটকে চলে যেতে দেখে ব্রান্ডন মনে মনে ভাবে মেয়েটা সুন্দরী হলেও প্রচণ্ড পরিমাণে সাংঘাতিক, এর থেকে একটু সেফলি থাকতে হবে। সো পরদিন ব্রান্ডন আর তার স্পটার সান্টিয়াগো একটা জঙ্গলে চলে যায়, যেখান থেকে মরলের ফার্ম হাউস একটু দূরেই ছিল। ব্রান্ডন একটা নির্দিষ্ট লোকেশন খুঁজছিল যেখান থেকে মরলের উপর নজর রাখা যাবে। অন্যদিকে ক্যাপ্টেন গার্জা এবং কেট তাদের সৈন্যবাহিনী নিয়ে ফার্ম হাউসে চলে আসে। এখন কেট স্যাটেলাইট আপলিংকের মাধ্যমে ফার্ম হাউসের লোকেশন বের করে বলে আমি আমার ড্রাগ এনফোর্সমেন্ট টিম নিয়ে মরলকে গ্রেপ্তার করতে যাচ্ছি। যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে আপনি আপনার টাস্ক ফোর্স নিয়ে আমাদের ব্যাকআপ দিবেন। ক্যাপ্টেন গার্জা জানায় ঠিক আছে, তুমি আমাদের সিগন্যাল দেওয়া মাত্রই আমরা তোমার কাছে চলে যাব। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে স্যামসন এবং থমাস বেকেট আপলিংকের মাধ্যমে চারিদিকে নজর রাখছিল। স্যামসন ও থমাসের মতো একজন বড় অফিসার বা স্পেশাল এজেন্ট। এবার স্যামসন থমাসকে জানায় তুমি কি শিওর যে মরলেস এই ফার্ম হাউসের ভিতরে রয়েছে? থমাস বলে হ্যাঁ, কারণ গতকাল রাতে আমরা স্যাটেলাইটের মাধ্যমে একজন মানুষের অ্যাক্টিভিটি লক্ষ্য করেছি। স্যামসন বলে এভাবে হঠাৎ করে ফার্ম হাউসে রেড করা বিপজ্জনক হতে পারে, আমাদের উচিত ছিল কিছুদিন লেট করে তারপর সেখানে অ্যাটাক করা। থমাস বলে দেখো স্যামসন, সব কাজে রিস্ক থাকবে, তার জন্য কি বসে থাকতে হবে তা কিন্তু নয়, আমাদের অপারেশনে রিস্ক থাকাটাই স্বাভাবিক। যেহেতু কেট এই অপারেশন পরিচালনা করে আমাদেরকে গ্রিন সিগন্যাল পাঠিয়েছে, সেই হিসাবে ফার্ম হাউসে রেড দেওয়াই যায়। থমাসের কথা শুনে স্যামসন বেশ টেনশনে পড়ে যায়, মনে হচ্ছে সে কিছু একটা গোপন করছে, অ্যান্ড এই গোপনীয় বিষয়টা আমরা একদম শেষে গিয়ে জানতে পারবো। এদিকে কেট তার টিম নিয়ে ফার্ম হাউসের একটু দূরে দাঁড়িয়ে স্যাটেলাইট আপলিংকের মাধ্যমে মানুষের অ্যাক্টিভিটি ডিটেক্ট করার ট্রাই করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ফার্ম হাউসের আশেপাশে মানুষের কোনো অস্তিত্ব খুঁজে না পেয়ে ব্রান্ডনকে বলে তুমি কি স্নাইপার দিয়ে কিছু খুঁজে পেলে? ব্রান্ডন জানায় আসলে আমি তো ফার্ম হাউস থেকে প্রায় 515 মিটার দূরে রয়েছি, এখান থেকে শুধুমাত্র আশেপাশে 300 ডিগ্রি দেখা যায়, বাকি 60 ডিগ্রি পিছনে পড়ার জন্য দেখতে পাচ্ছি না, আর এটার সমাধানের জন্য তোমরা ফার্ম হাউসের ভিতরে স্থল অভিযান শুরু করো। অতএব কেট তার টিম এবং গার্জার টিম সহকারে ফার্ম হাউসের ভিতরে চলে আসে। সৈন্যগুলো চারিদিকে নজর রাখছিল যে কোথাও কেউ ওত পেতে রয়েছে কিনা, কিন্তু তারা চারিদিকে সার্চ করে তেমন কিছু না পেয়ে কেটকে গাড়ির পিছনে পাহাড়ে রেখে তারা ফার্ম হাউসের ভিতরে ঢুকে পড়ে। আর কিছু না বুঝে ফার্ম হাউসের ভিতরে ঢুকে পড়াটাই সকল সৈনিকের জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ একটা দরজার সাথে বোম সেট আপ করা ছিল, যখনই দরজা খোলা হবে তখনই বোম এক্সপ্লোশন হয়ে পুরো বাড়িটাই উড়ে যাবে। একজন সৈন্য যে না ভুলবশত বোমের দরজাটা খুলে ফেলে, ঠিক তখনই বোম ব্লাস্ট হয়ে সকল সৈন্য মারা যায়, আর যে সৈন্যগুলো একটু দূরে দাঁড়িয়ে ছিল তারা প্রচণ্ড পরিমাণে ইনজুর্ড হয়।
বিস্ফোরণের ঘটনায় সবাই শকড হয়ে যায়। হঠাৎ বোম ফুটলো কেন? থমাস হেডকোয়ার্টার থেকে বারবার বলছিল, কেট তুমি কি ঠিক আছো? বাকি সৈন্যদের কি অবস্থা? তারা কি জীবিত আছে? এখন কেট যে কিছু একটা বলবে তার কোনো উপায় নেই, কারণ সে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। এবার কেট তার ডান পাশে তাকে লক্ষ্য করে যে ক্যাপ্টেন গার্জা প্রচণ্ড অসুস্থ। সে তার কাছে সাহায্য চাইছে। তার দুরবস্থা দেখে কেট যেই না সাহায্য করতে যাবে, ঠিক সেই সময় একজন অচেনা স্নাইপার দূর থেকে গার্জার পায়ে শুট করে দেয়। এই ঘটনায় কেট খুবই অবাক হয়। এটা কি হলো? নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য সেই অচেনা স্নাইপার এসেছে। এখন কেট তৎক্ষণাৎ ব্র্যান্ডনকে জানিয়ে দেয় যে একজন অচেনা স্নাইপার রয়েছে যে আমাদেরকে মারতে চায়। তুমি যত দ্রুত সম্ভব তাকে ফাইন্ড আউট করে মেরে ফেলো। তার কথা শুনে ব্র্যান্ডন বলে, আমি তাকে খুঁজে বার করছি, তবে তুমি বাইরে বের হবে না, কারণ তুমি বাইরে বের হলে তোমার মাথা উড়ে যাবে। তবে কেট ব্র্যান্ডনের কথা অমান্য করে গার্জাকে রেস্কিউ করার জন্য বেরিয়ে পড়ে। এখন এক পাশ থেকে অচেনা স্নাইপার কেটকে টার্গেট বানাচ্ছিল, আর অপর পাশ থেকে ব্র্যান্ডন তাকে সার্চিং করছিল। এবার কেট যেই না গার্জাকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে অচেনা স্নাইপার তাকে শুট করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটা গার্জার মুখে লেগে পুরো মুখটাই থেতলে যায়। পাশে থেকে ব্র্যান্ডন আবার অচেনা স্নাইপারের লোকেশন বরাবর শুট করে দেয়, তবে রেঞ্জ বেশি হওয়ার জন্য মিসফায়ার হয়। আর ঠিক তখনই অচেনা স্নাইপার নিজের বিপদ বুঝতে পেরে সেখান থেকে কেটে পড়ে। সো এরপর ব্র্যান্ডন কেটকে রেস্কিউ করে অফিসে নিয়ে আসলে স্যামসন তাদেরকে জানায়, তোমরা কেউ কি আমাকে বলবা ফার্ম হাউসে কি হয়েছিল? প্রথমে ব্র্যান্ডন জানায়, আমরা সেখানে গিয়ে মরেসকে খুঁজে পাইনি, সে আমাদের যাওয়ার আগে অন্য কোথাও পালিয়েছে। পাশে থেকে কেট বলে, ওখানে আগে থেকেই সবকিছু সেট আপ করা ছিল, সম্ভবত কেউ তাদেরকে আগে থেকে আমরা যে যাব সেই নিউজটা জানিয়েছিল। তাদের কথা শুনে থমাস ব্যাকেট বলে, তার মানে আমাদের পুলিশের মধ্যে কোনো গুপ্তচর রয়েছে যে মোরালকে তথ্য পাচার করে। আর বিশেষ করে সেই অচেনা স্নাইপার নিশ্চয়ই কোনো ট্রেনিং প্রাপ্ত প্রো সৈন্য। সে খুব ভালো করে জানে তোমরা কি করছো বা তোমাদের প্ল্যানিং কি। সহজ কথা বলতে গেলে সে আমাদের সবাইকে চেনে এবং প্রত্যেকটা মুভমেন্ট সম্বন্ধে অবগত। পিছন থেকে ওয়ালিস জানায়, তুমি এত কিছু জানলে কি করে? সে তো শুধুমাত্র 2টা ফায়ারই করেছে। তোমার জানে, হ্যাঁ, 2 শটে 2জন মানুষকে ডাউন করতে না পারলেও 2টা গুলি জায়গার মতো হিট করেছে। সে চাইলে গার্জাকে 1 শটে মেরে ফেলতে পারত, কিন্তু সে তাকে শুট না করে কারো আসার জন্য ওয়েট করছিল। পাশ থেকে ব্র্যান্ডন জানায়, সে মূলত গার্জাকে না বরং কেট স্ট্রাডাকে মারার জন্য ওয়েট করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কেটের দিকে শুট করা গুলিটা গার্জাকে হিট করে, আর এই যাত্রায় কোনো রকমে কেটের জীবন রক্ষা পায়। তাদের কথা শুনে স্পেশাল এজেন্ট স্যামসন জানায়, ব্যাস অনেক হয়েছে, এবার এই অপারেশন বন্ধ করা যাক। তোমাদের সামান্য ভুলের জন্য 8 জন সৈন্য এবং একজন হাই ক্লাস অফিসারকে হারিয়েছি। আমরা আর কোনোভাবেই এই মিশনে চালু রাখতে পারবো না, এটা বন্ধ করে দিতে হবে। তবে ব্র্যান্ডন আর কেট জানায়, স্যার এটা কোনোভাবেই সম্ভব না, আপনারা আমাদের আর 48 ঘন্টার সময় দিন। যদি এই সময়ের মধ্যে আমরা মিশন সম্পন্ন করতে না পারি তাহলে দেশে ফিরে যাব। তাদের কথা শুনে স্যামসন রাজি না হলেও থমাস ব্যাকেট তাদের মিশন রিওপেনের সুযোগ দেয়। যদিও থমাসের ডিসিশনে স্যামসনের মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। তবে একটা জিনিস শিওর যে স্যামসন সবার থেকে কিছু একটা হাইড করার চেষ্টা করছে, যেটা আমরা সিনেমার শেষে গিয়ে জানতে পারবো। তো যাই হোক, এরপর ব্র্যান্ডন আর কেট ডি এর সেফ হাউসে চলে যায় অচেনা স্নাইপারের উপর নজর রাখার জন্য, কারণ তারা বাইরে থাকলে দুজনের বিপদ হতে পারে। অন্যদিকে আমাদের সিনেমার প্রধান স্নাইপার ভিলেন অর্থাৎ সেই অচেনা স্নাইপারিস্ট এলডব্লিউকে দেখানো হয়, যিনি তার গার্লফ্রেন্ডের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করছিল। এই সময় তার ইজি কাজে ডিস্টার্ব দিয়ে মরেস ফোন করে জানায়, তোমার সামনে আরও একটি সুযোগ রয়েছে। বর্তমানে কে ডি এর সেফ হাউসে অবস্থান করছে, তার সাথে আবার আমেরিকান স্নাইপার রয়েছে। তুমি যত দ্রুত সম্ভব তাদেরকে শুট করে মেরে ফেলো। এলডব্লিউ জানায়, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এদিকে সেফ হাউসে কেট ব্র্যান্ডনকে জানায় সে তার আন্ডারে আজ পর্যন্ত কাউকে মরতে দেখেনি, এবারই প্রথম এমন হয়েছে। ব্র্যান্ডন জানায়, আসলে এখানে তোমার নিজেরও কিছু করার নেই, কারণ এলডব্লিউ যে শটটা নিয়েছে সেটা একদমই ইম্পসিবল। দেখো, তুমি ছিলে ট্রাক বা গাড়ির পিছনে, আর এলডব্লিউ ছিল তোমার থেকে 1800 গজ দূরে। এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে তার শটটা কার্ভ হয়ে গার্জাকে হিট করেছিল। বলা চলে এটা প্রায় ইম্পসিবল, কারণ স্নাইপার থেকে এভাবে কখনোই শুট করা সম্ভব না। তার কথা শুনে কেট জানায়, দেখো, আমি ওই স্নাইপারকে নিয়ে ইন্টারেস্টেড না, আমি শুধু মরেসকে চাই। ব্র্যান্ডন বলে, আমি জানি তুমি মরেসকে চাও, কিন্তু তোমার এই চিন্তাভাবনা খুবই ন্যারো মাইন্ডের। যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে তুমি তাদের কথা চিন্তা না করে মরেসকে নিয়ে পড়ে রয়েছো। তোমার আসলে সঠিক চিন্তা ভাবনার প্রয়োজন। এখন ব্র্যান্ডনের এই কথা শুনে কেট রাগ করে সেফ হাউস থেকে বেরিয়ে একটা বার এসে ফাদার কার্লোসকে সকল ঘটনা খুলে বলে। ফাদার কার্লোস জানায়, তুমি সবকিছু ছেড়ে দাও, তুমি তাদের সাথে জিততে পারবে না। অলরেডি সে তোমার 9 জন লোককে মর্গে পাঠিয়েছে, তোমরা তার সাথে লাগতে গেলে আরও অনেক লোক মারা যাবে। কেট বলে, ফাদার, আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারি না, আমাদের যেভাবে হোক তাকে ধরতে হবে। ফাদার কার্লোস জানায়, যেহেতু তুমি রিস্ক নিতে চাইছো, আচ্ছা ঠিক আছে, তাহলে শুনে রাখো, সেই অচেনা স্নাইপার নাম হচ্ছে এলডব্লিউ। একমাত্র এলডব্লিউ পারে তোমাকে মরেসের কাছে পৌঁছে দিতে। আর যদি একবার এলডব্লিউর কাছে কারো নাম পৌঁছে যায় তাহলে সে যে কোনো মূল্যে হোক তাকে মেরে ফেলবে।
কেট জানায়, ফাদার, আমি সবকিছু জেনে তাকে ধরতে চাইছি, আর এই কাজে একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। ফাদার কার্লোস জানায়, ঠিক আছে, আমি তোমাকে এই কাজে সাহায্য করব। অন্যদিকে ডিএর সেফ হাউসে স্যান্টিয়াগো ব্রান্ডনকে ফোন করে জানায়, বস, পাশের বিল্ডিংয়ে একজন স্নাইপারকে দেখতে পেয়েছি। আপনি দ্রুত বাইরে এসে আপনার স্নাইপার দিয়ে তার উপর নজর রাখুন। যথারীতি ব্রান্ডন তার স্নাইপার দিয়ে পাশের বিল্ডিংয়ে নজর রাখতে শুরু করে, কিন্তু রেঞ্জ বেশি হওয়ার জন্য সে ঠিকভাবে অচেনা স্নাইপারকে দেখতে না পেলেও একটা আলোর প্রতিফলন দেখতে পায়। অন্যদিক থেকে অচেনা স্নাইপার অর্থাৎ এলডিএব্লু তার স্নাইপার দিয়ে ব্রান্ডনের উপরে নিশানা লক করে রেখেছে। এবার এলডিএব্লু যেই না ব্রান্ডনকে শ্যুট করতে যাবে, তার আগে ব্রান্ডন তার উপরে শ্যুট করে দিলে সে কোন রকমের লাফিয়ে জীবনটা বাঁচিয়ে নেয়। তবে খেলা এখানেই শেষ না, কারণ এলডিএব্লু তখনই তার স্নাইপার দিয়ে ব্রান্ডনের উপরে শ্যুট করে দিলেও সে রুমের কোনায় লুকিয়ে কোনো রকমে নিজেকে সেভ করে। তবে এলডিএব্লু ভেবেছিল হয়তো ব্রান্ডন মারা গেছে, তার জন্য সে আর শ্যুট না করে বাড়ি ফিরে যায়। পরদিন ব্রান্ডন এলডিএব্লু শ্যুট করা বুলেট নিয়ে থমাস আর মিলাকে দেখালে তারা জানায় এটা হচ্ছে লেজার গাইডেড স্মার্ট বুলেট, যেটা 2014 সালে প্রথম তৈরি করা হয়েছে। এটা এক প্রকার ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজি, মানে এই বুলেট নিজে থেকে 1 সেকেন্ডে 30 বার নিজের পজিশন চেঞ্জ করতে পারে। যদি আপনি কোনো টার্গেটকে লক করে একবার শ্যুট করে দেন, তাহলে সেটা ঘুরে গিয়ে হলেও হিট করবে। এক কথায় এটা খুবই ভয়ানক একটা বুলেট, যেটা অনেকের ধারণারও বাহিরে। এবার মিলার জানায়, ব্রান্ডন, তুমি এই বুলেটটা কোথায় পেলে? ব্রান্ডন জানায়, গত রাতে আমি যখন ডিএর সেফ হাউসে ছিলাম তখন আমার উপরে এলডিএব্লু শ্যুট করেছিল, কিন্তু ভাগ্যবশত আমি বেঁচে যাই, যার জন্য বুলেটটা সংগ্রহ করতে পেরেছি। মিলার জানায়, ব্রান্ডন, তোমার জন্য একটা সেফ জায়গা প্রয়োজন, কারণ বাইরে থাকা এমনকি আমাদের অফিসে থাকাও তোমার জন্য রিস্কি। আমার মনে হচ্ছে অফিসের ভিতরে কেউ একজন রয়েছে যে মোরালেসকে আমাদের সকল তথ্য সেন্ড করছে। আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, তা না হলে আমরা বড্ড বড় বিপদে পড়ে যাব। সে যাই হোক, অন্যদিকে আমাদের প্রথমবারের মতো মোরালেসকে দেখানো হয়, যিনি তার সাঙ্গপাঙ্গদের বলছে, তোমরা কখনোই নিজের জিনিসের জন্য লড়াই করতে ভয় পাবে না। যেটা তোমার সেটা একান্ত তোমার, সেটা যেন কেউই না নিতে পারে। একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু সেদিন তোমাদের এই গ্যাংকে পরিচালনা করতে হবে। আমরা ইউনাইটেড শহরে 2টা রুট বাদে সকল রুট কন্ট্রোলে নিয়েছি। কিছুদিনের মধ্যে বাকিগুলো আমাদের কন্ট্রোলে চলে আসবে। যদি কেউ আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে মৃত্যু উপহার দেওয়া হবে। এইসব কথা বলেই মোরালেস এলডিএব্লুর কাছে চলে যায়। এবার এলডিএব্লু তার দিকে বন্দুক তাক করে জানায়, আমার টাকা কোথায়? আমি তো তোমার কাজ করে দিয়েছি। মোরালেস জানায়, মেইন স্নাইপার ব্রান্ডন এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। সে বেঁচে আসার জন্য আমি আমার টাকা ফেরত নিয়েছি। আর শোনো, এখন আপাতত তোমাকে প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন টাকা হবে। এদিকে ব্রান্ডন আর কেট যখন নিজেদের সেফ জায়গায় যাচ্ছিল, তখনই ফাদার কার্লোস কেটকে ফোন দিয়ে জানায় এলডিএব্লু যে মেয়ের সাথে ডেট করে তার নাম হচ্ছে মারিয়া রামোস, এবং সে ব্যারিয়ার শহরে থাকে। কিন্তু সমস্যা হলো ব্যারিয়ার শহরের পুরো জায়গাটা মোরালের দখলে, যার জন্য সেখানে যাওয়া মানেই মৃত্যুকে আহ্বান করা। কেট জানায়, আপনি আমাকে লোকজন পাঠিয়ে দিন, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। এখন তাদের কথা বলার এক মুহূর্তে আচমকা একটা ট্রাক এসে তাদের গাড়িটাকে উড়িয়ে দেয়। এই ঘটনায় ব্রান্ডন আর কেট প্রচণ্ড আহত হয়। তবে এর চেয়েও শকিং ব্যাপার হলো, তখনই ট্রাক থেকে বেশ কিছু সৈন্য এসে তাদের উপরে শ্যুট করতে শুরু করে। এই সময় ব্রান্ডন কেটকে দূরে পাঠিয়ে দিয়ে সে আর সান্টিয়াগো তাদেরকে একে একে শ্যুট করে বুক ঝাঁঝরা করে দিচ্ছিল। যদিও শত্রুরার সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু তারা ব্রান্ডনের কাছে 1 মিনিটও টিকতে পারেনি। তবে দুঃখজনক ব্যাপার হলো, এই গোলাগুলির মধ্যে সান্টিয়াগো মারা যায়। এবার ব্রান্ডন তার পাশে তাকে লক্ষ্য করে যে কেট নেই, তবে তার ফোনের মধ্যে মারিয়া রামোসের ঠিকানা দেওয়া রয়েছে। তো যথারীতি ব্রান্ডন সেই ঠিকানা বরাবর বেরিয়ে পড়ে। অন্যদিকে কেট হাঁটতে হাঁটতে ব্যারিয়ার শহরে পৌঁছে যায়, যেখানে মারিয়া রামোস বসবাস করে। কেট যখন হাঁটছিল, তখনই মোরালের সৈন্যবাহিনী তাকে ব্যারিয়ার শহর নতুন দেখেই ফলো করতে শুরু করে। আর এখানে আমরা বুঝতে পারি যে মোরালের গ্যাং কতটা শক্তিশালী আর স্ট্রং। এবার কেট মারিয়া রুমের কাছে গিয়ে জানায় তার সাথে কিছু কথা রয়েছে। তবে মারিয়া কেটের কথা না শুনে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই মোরালের সৈন্যগুলো তার উপরে চড়াও হয়ে বেধড়কভাবে পেটাতে শুরু করে। মারিয়া যদিও তাদের সাথে লড়াইয়ের ব্যর্থ চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এখন সৈন্যগুলো উল্টো তাকে বাজেভাবে আঘাত করার এক মুহূর্তে ব্রান্ডন পিছনে থেকে একে একে তাদেরকে শ্যুট করে ডাউন করে দেয়। তখন এবার পিছনে থেকে মারিয়া বন্দুক হাতে তাদেরকে স্যারেন্ডার করতে বললে কেট তাকে এক থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় মারিয়া এতটাই শকড হয় যে সে ভাবতে পারেনি কেট তাকে এভাবে মারবে। সে যাই হোক, এই সময় ব্রান্ডন সেখানে পুলিশের গাড়ির আওয়াজ এবং লোকজনের ভিড় দেখে কেটকে জানায় দ্রুত এখান থেকে পালাও। এখন কেট পালানোর আগে মারিয়ার গলা থেকে জোর করে একটা লকেট কেড়ে নিয়ে দেখতে পায় যে তার সাথে এলডিএব্লুর ছবি রয়েছে। তখনই ব্রান্ডন আবার এই ছবিটা থমাসকে পাঠিয়ে বলে, স্যার, আপনি যত দ্রুত সম্ভব এর আইডেন্টিটি খুঁজে বের করুন। সে কে, কই থেকে আসলো, বা সে আগে কী করতো। থমাস জানার প্রবলেম নেই, আজকের মধ্যেই আমাদের কাজ হয়ে যাবে। ব্রান্ডন বলে, স্যার, আমাদের সৈন্যদের মধ্যে যেহেতু কেউ একজন আমাদের লোকজন লিক করছে, তার জন্য এরপর থেকে আমরা দুজন কোথায় আছি সেটা কাউকে বলবো না। থমাস জানায়, ঠিক আছে, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করো।
এবার ব্রান্ডন আর কেট ফাদার কার্লোসের কাছে গিয়ে মরেলসকে ধরার জন্য সাহায্য চায়। কার্লোস জানায় মরেলসের চারিদিকে এত পরিমাণ গার্ড আর সেফটি রয়েছে যে তাকে ধরাটা খুবই মুশকিল, তবে আমরা যদি তার কাছের লোকদেরকে মেরে কমিয়ে ফেলি তাহলে হয়তোবা তাকে গ্রেপ্তার করাটা সহজ হবে। সো পরদিন মিলার থমাসকে ফোন দিয়ে জানায় কি হচ্ছে এসব। গত একদিনে 3 জন মরেল লোককে স্নাইপার দিয়ে মারা হয়েছে। জস মারকিন যে মরেলের ব্যাংকার ছিল তার লাশ সকালবেলা ডেস্কের উপরে পাওয়া গিয়েছে। মিগুয়েল ক্যাম্পারকে রাস্তার উপরে ডাউন করা হয়েছে এবং সর্বশেষ জনি মরিলো যিনি মরেলের টপ এনফোর্সার ছিল, যাকে আমরা সবচেয়ে বাজেভাবে মানুষ হত্যা করার জন্য চিনে থাকি বা জেনে থাকি, তাকেও মেরে ফেলা হয়েছে। আর এই হত্যাকাণ্ডগুলো অন্য কেউ না বরং ব্রান্ডনই করেছে। আপনি দ্রুত তাকে থামান, না হলে কিন্তু বড্ড বড় বিপদ হয়ে যাবে। থমাস জানায় ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর বেশ কিছুদিন পর এলডব্লিউ যখন একদিন রাতের বেলা তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুমিয়েছিল, তখনই মরেলস তার দিকে বন্দুক নিশানা করে বলে, তুমি হয়তো শুনেছ বর্তমানে ব্রান্ডন আমাদের খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমি আমার লোকের সাথে সাথে ধৈর্য হারিয়ে ফেলেছি। এখন আমাদের যে কোনো মূল্যে হোক তাকে হত্যা করতে হবে। এখানে $5 লাখ দিয়ে গেলাম, বাকি $5 লাখ পরে দেবো যখন তুমি ব্রান্ডন আর কেটকে মারতে পারবে। এলডব্লিউ জানায় টেনশন নিও না বন্ধু, তোমার কাজ হয়ে যাবে। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে মিলার থমাসকে বলছে এলডব্লিউ বিষয়ে কিছু জানতে পারলে কি? থমাস জানায় হ্যাঁ, ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে কিছুটা জানতে পেরেছি। ব্রান্ডন আমাদেরকে যে ছবিটা দিয়েছে তার সাথে একজন এক্স মেন স্নাইপার 93% মিল রয়েছে। এই এক্স মেন স্নাইপার নাম হচ্ছে রিকি কিন্টারো, যিনি প্রথমে ভেনেজুয়েলাতে বসবাস করত কিন্তু পরবর্তীতে সে ইস্টার্ন বর্ডার পার করে কলম্বিয়াতে চলে এসেছে। মিলার বলে তাহলে তো এলডব্লিউ বা রিকি কিন্টারোর সাথে পেরে ওঠা খুবই মুশকিল, কারণ সে ট্রেনিং প্রাপ্ত এক্স মেন সৈন্য। পাশে থেকে স্যামসন জানায় তাকে ধরে ফেলাটা খুব বড় কোনো কঠিন বিষয় না, কিন্তু এর আগে আমাদেরকে ব্রান্ডন আর কেটকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, কারণ তারা এই শহরে থাকলে এলডব্লিউ অথবা মরলের হাতে মারা পড়বে। যদি ব্রান্ডন আর কেট আমাদেরকে তাদের লোকেশন দিত তাহলে আমাদের সৈন্যবাহিনী তাদেরকে প্রোটেকশন দিতে পারত, কিন্তু তারা যেহেতু নিজেদের হাইড করে মিশন চালিয়ে যাচ্ছে, এই জন্য যত দ্রুত সম্ভব তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। স্যামসনের কথা শুনে থমাস আর মিলা জানায় আমরা তোমার সাথে একমত হতে পারলাম না, তাদেরকে আরও কিছুদিন সময় দেওয়া উচিত যেহেতু তারা একটা মিশনে রয়েছে। এখন তাদের দুজনের কথা শুনে স্যামসন রাগ করে অফিসের বাইরে চলে যায়। অন্যদিকে এলডব্লিউ তার একজন বন্ধুর কাছে জানতে পারে যে ফাদার কার্লোস ব্রান্ডনদের তথ্য দিয়ে সহযোগিতা করছে। সে যদি না থাকতো তাহলে এত কিছু কখনোই হতো না। এলডব্লিউ জানায় তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি যেভাবে হোক ফাদার কার্লোসকে ধরে নিয়ে আসো, এরপর আমরা তাকে কেটে কেটে মাংসের কিমা বানাবো। এদিকে কেট ব্রান্ডনকে জানায় ফাদার কার্লোস আমাকে রাত 10টার সময় চার্চের সামনে মিট করতে বলেছে, কিন্তু এরপর যখন আমি তাকে ফোন দিলাম সে আর ফোন রিসিভ করেনি, সম্ভবত তার কোনো বিপদ হয়েছে। ব্রান্ডন বলে তাহলে এখনই চলো দেখি ফাদার কার্লোসের কোনো বিপদ হয়েছে কিনা। অতএব তারা স্নাইপার নিয়ে চার্চের সামনে গিয়ে এলডব্লিউর উপরে নজর রাখতে শুরু করে। অ্যাকচুয়ালি এতক্ষণে ব্রান্ডনরা বুঝে গিয়েছে এটা এলডব্লিউরই চালাকি, সে চাচ্ছে যে আমরা যেন বাইরে বের হয়ে তার সাথে ফাইট করি, কিন্তু যত কিছু হয়ে যাক না কেন আমরা এত সহজে তার কাছে ধরা দিচ্ছি না। তারা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর লক্ষ্য করে যে বেশ কিছু মরেলসের শূন্য ফাদার কার্লোসকে ফাঁসিতে ঝুলিয়ে অন্যত্র চলে যাচ্ছে। কেট ফাদার কার্লোসকে মরতে দেখে সেখান থেকে বাইরে এসে তাকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়লে ব্রান্ডন তাকে আটকে দেয়, কারণ সে খুব ভালো করে জানে যে এটা একটা ট্র্যাপ, নিশ্চয়ই আশেপাশে কোথাও এলডব্লিউ লুকিয়ে রয়েছে। এবার ক্যামেরা চার্চের উপর ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে এলডব্লিউ তার স্নাইপার নিয়ে প্রস্তুত। সে বারবার বলছিল কুত্তার দল বাইরে, তারপর তোদেরকে খেলা দেখাচ্ছি। এদিকে কার্লোসের জীবন যায় আর 10 সেকেন্ড থাকলেই ডেড। কেট বারবার ব্রান্ডনকে বলছিল দ্রুত কার্লোসকে বাঁচাও, না হলে সে মারা যাবে, কিন্তু ব্রান্ডন তাকে বাঁচানো বাদ দিয়ে এলডব্লিউকে সার্চ করেও খুঁজে পায় না। পরিশেষে ব্রান্ডন কার্লোসের ফাঁসিতে গুলি করে তাকে বাঁচিয়ে নিলেও এলডব্লিউ তাদেরকে দেখে ফেলে। অতএব এলডব্লিউ তাদের দিকে লাগাতার গুলি চালালেও ব্রান্ডনরা কোন রকমে পালিয়ে জীবন বাঁচায়। এখন ব্রান্ডনদেরকে মারতে না পেরে এলডব্লিউ রাগ করে ফাদার কার্লোসকে মেরে দেয়। এই ঘটনায় ব্রান্ডন আর কেট কান্নায় ভেঙে পড়ে। তারা ভাবতে পারেনি যে তাদের চোখের সামনে ফাদার এতটা অসহায়ভাবে মারা যাবে। সো পরদিন ফাদার কার্লোসের ফিনালে ব্রান্ডন মরেলসের একজন সৈন্যকে দেখতে পেয়ে ধাওয়া করে। সৈন্যটা পালানোর চেষ্টা করলেও কেটার ব্রান্ডন তাকে ধরে জিজ্ঞাসা করে তোমার বস ফাদার কার্লোসকে মেরেছে। আমরা জানি ফাদার তোমার প্রিয় মানুষ ছিল, তুমি তাকে ভালোবাসতে। আমরা চাই যেভাবে হোক ফাদার কার্লোসের হত্যাকারী ধরা পড়ুক। তুমি আমাদেরকে বলো যে মরেলস এখন কোথায় নিজেকে হাইড করে রেখেছে। সৈন্যটা জানায় আমি যদি বলে দিই মরেলস এখন কোথায় রয়েছে তাহলে আজকে রাতে তারা আমাকে মেরে ফেলবে। এখন ব্রান্ডন তাকে আশ্বাস দিয়ে জানায় ভয় পেও না, আমরা তোমাকে প্রোটেক্ট করব, তুমি শুধু তার লোকেশনটা বলে দাও। অতএব ব্রান্ডনের কথা শুনে সে নিজের আত্মবিশ্বাস ফিরে পায় এবং মরেলসের লোকেশনটা জানিয়ে দেয়। সো এরপর ব্রান্ডন তার ডিএ এবং টাস্কফোর্স টিম নিয়ে মরেলসকে একটা রুম থেকে গ্রেপ্তার করে। তাকে বাইরে নিয়ে আসার পর ব্রান্ডন জিজ্ঞাসা করে এলডব্লিউ বাদে আর কে কে তোমার সাথে কাজ করে। মরেলস জানায় আমাকে তোমার কি পাগল মনে হয়, তুমি প্রশ্নগুলো আমি উত্তর দিব। এটা বলে সে গাড়িতে উঠে পড়ে।
মানে সে যে বস এটা প্রমাণ করলো আর কি। এখন স্যামসন ব্র্যান্ডনকে জানায় ইউএস অ্যাটর্নি জেনারেল অফিস থেকে মরেলেসকে মায়ামিতে নিয়ে যেতে বলেছে, কারণ সেখানকার ফেডারেল কোর্ট হাউসে তার বিচার করা হবে। তুমি দ্রুত প্লেনে করে মায়ামিতে পৌঁছে যাও, সেখানে সবার সাথে মিট হচ্ছে। অন্যদিকে এলডব্লিউ একটা ফেক আইডি কার্ড বানিয়ে মায়ামিতে পৌঁছে যায়, কারণ সে তার কোনোভাবেই বা এত সহজেই মরেলেসকে কোর্টে নিয়ে যেতে দিবে না। সে তার সর্বোচ্চ ট্রাই করবে মরেলেসকে বাঁচানোর জন্য। এবার 2 দিন পর ফ্লোরিডার এয়ার রিজার্ভ বেসে মরেলেসকে নিয়ে আসা হয়। মূলত 4টার সময় হ্যারিং হবে, আপাতত সেফটির জন্য তাকে এখানে রাখা হচ্ছে। একটু পর মিলার নাভাল রিসার্চ ল্যাব থেকে স্মার্ট বুলেট নিয়ে আসে ব্র্যান্ডনের জন্য, কারণ শত্রুর সাথে ফাইট করার জন্য তার সমান শক্তিশালী হওয়াটা খুবই জরুরি। এবার মিলাররা সবাই কোর্টের সামনে একটা সম্ভাব্য লোকেশন খুঁজে বের করে যেখান থেকে এলডব্লিউ শুট করতে পারে। অ্যান্ড তারা এই প্ল্যানিং অনুযায়ী সকল সৈন্যকে মরেলেস সহকারে সামনে পাঠিয়ে দেয় এবং তারা অপোজিট একটা বিল্ডিংয়ের উপর অবস্থান করে। অ্যাকচুয়ালি তাদের ধারণা একদম সঠিক, এলডব্লিউ সেই লোকেশন বা বিল্ডিংয়ের উপর থেকে স্নাইপার দিয়ে রাস্তার উপর নজর রাখছে। যখনই মরেলেসের গাড়ি আসবে তখনই তাকে উদ্ধার করবে, না হলে একদম মেরে ফেলবে। কারণ যদি মরেলেস বেঁচে থাকে তাহলে সবার পোল খুলে যাবে, সবাই ধরা পড়ে যাবে। এদিকে মরেলেসের গাড়ি আসা মাত্রই এলডব্লিউর ভাড়া করা লোকগুলো অন্য সঙ্গীদের অ্যালার্ট হতে বলে। যথারীতি অন্য পাশ থেকে এরা প্রস্তুত মরেলেসের গাড়িটাকে ধরার জন্য। বিল্ডিংয়ের উপর থেকে এলডব্লিউ স্নাইপার দিয়ে রাস্তার উপর নজর রাখছে। তার ঠিক অপোজিট পাশ থেকে ব্র্যান্ডনরা তাকে সার্চ করেছিল যে সে কোথায় লুকিয়ে রয়েছে। তার অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে তার সাইনের জন্য ওয়েট করছিল। এবার মরেলেসের ফ্যানটা রাস্তার মাঝখানে আসা মাত্রই এলডব্লিউ ফ্যানের উপরে শুট করে তছনছ করে ফেলে। ঠিক সেই সময় আবার এলডব্লিউ সৈন্যবাহিনী সেখানে গিয়ে ফ্যানের উপরে লাগাতার গুলি বর্ষণ করতে শুরু করে। মানে তারা কোনোভাবে চাচ্ছে না যে মরেলেস জীবিত থাকুক, কারণ সে বেঁচে থাকলে সবার মুখোশ উন্মোচন হয়ে যাবে। এদিকে দূর থেকে ব্র্যান্ডন খুঁজছিল যে কই থেকে এলডব্লিউ শুট করলো। অন্যদিকে মিলার তার স্নাইপার দিয়ে এলডব্লিউ সৈন্যদেরকে এলিমিনেট করে দিচ্ছে। সৈন্যগুলো যে প্রতিরোধ গড়ে তুলবে তারও কোনো উপায় নেই, কারণ মিলার যে এত দূর থেকে গুলি করছিল তারা চাইলেও তার লোকেশন খুঁজে পাবে না। এবার এলডব্লিউ গাড়িটাকে পুরোপুরি ধ্বংস করার জন্য বেশ কয়েকটা স্নাইপার শট নেয়। অ্যান্ড এই কাজটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়, কারণ তার এই স্নাইপিং শটের মাধ্যমে ব্র্যান্ডন তার লোকেশন পেয়ে যায়। অতএব ব্র্যান্ডন একটা সুপার শট নিয়ে এলডব্লিউ চ্যাপ্টার ক্লোজ করে দেয়। বেচারা ভাবতেও পারেনি যে তার এমন একটা বাজে ফিনিশিং হবে। সে যাই হোক, অন্যদিকে আমরা লক্ষ্য করি যে মরেলেস মারা যায়নি। অ্যাকচুয়ালি ব্র্যান্ডনরা প্ল্যানিং করে তাকে অন্য গাড়িতে করে কোর্টে পাঠিয়ে দিয়েছে। এদিকে স্যামসন বাইনোকুলারের সাহায্যে ফ্যানের মধ্যে মরেলেসকে দেখতে না পেয়ে খুবই অবাক হয়। সে ব্র্যান্ডনদের জিজ্ঞাসা করে কি হচ্ছে এসব, মরেলেস কোথায়? সে তো ভ্যানের মধ্যে ছিল। সামনে থেকে মিলার জানায় মরেলেস তার ঠিক জায়গাতে পৌঁছে গিয়েছে, কিন্তু তুমি এবার জেলে যাবে, কারণ আমরা তোমার ফোনের ডাটা হ্যাক করে সকল তথ্য পেয়েছি যেগুলো তুমি এলডব্লিউকে পাঠিয়েছো এবং মরেলেসকে পাঠিয়েছিলে। তোমার ভুলের জন্য আমাদের অনেকগুলো সৈন্য মারা গিয়েছে, এমনকি তুমি ব্র্যান্ডন আর কেটকেও মারতে চেয়েছিলে। মিলারের কথা শুনে স্যামসন উল্টো মরেলেসকে দোষ না দিয়ে তার প্রশংসা করতে শুরু করে, মানে তার গুনগান গাইতে শুরু করে। এই ঘটনায় কেট প্রচণ্ড রেগে গিয়ে তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। অবশেষে তাকে জেলে পাঠিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। অ্যান্ড এর মাধ্যমে এই সিনেমার পরিসমাপ্তি ঘটে। গাইস, এই মুভির অনেকগুলো পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করেছি, যেগুলো আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। সেই পার্টগুলো না দেখলে এই মুভি যেগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলো বুঝতে একটু অসুবিধা হবে, কারণ থমাস মিলার যুগ বয়সে অনেকগুলো মিশন কমপ্লিট করেছে। সেই পার্টগুলো না দেখলে আপনারা তাদের দুজনের মধ্যকার সম্পর্ক বুঝতে পারবেন না। সো সবাইকে সেই মুভির পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল। অ্যাট লাস্ট ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মুভি বা ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।